আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। চুরি চাই চুরি চাই সে হাঁকে, চিনির পুতুল ঝুড়িতে তার থাকে। যায় সে চলে যে পথে তার খুশি, যখন খুশি খায় সে বাড়ি গিয়ে। 10টা বাজে 10:30 বাজে নাইকো তারা হয় বা পাছে দেরি, ইচ্ছে করে সিলেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি। আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি 4:30 বাজে, কোদাল নিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে। কেউ তো তারে মানা নাহি করে, কোদাল পাছে পরে পায়ের পরে। গায়ে মাথায় লাগছে কত ধুলো, কেউ তো এসে বকে না তার কাজে। মাতারি তো পরাই না সাফ জামা, ধুয়ে দিতে চাই না ধুলো বালি। ইচ্ছে করে আমি হতেন যদি বাবুদের ওই ফুল বাগানের মালি। একটু বেশি রাত না হতে হতে মা আমারে ঘুম পাড়াতে চায়। জানালা দিয়ে দেখছি এ পথে পাগড়ি পরে পাহাড়ওয়ালা যায়। আঁধার গলি, লোক বেশি না চলে, গ্যাসের আলো মিটমিটিয়ে জ্বলে। লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়। রাত হয়ে যায় 10টা 11টা, কেউ তো কিছু বলে না তার লাগি। ইচ্ছে করে পাহাড়ওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগি। একটা সময় ছিল আমাদের দাদি, নানি, মা, বোন, ভাবিগণ ফেরিওয়ালাদের ডাক শোনার জন্য উদগ্রীব হয়ে থাকত, কারণ তার পছন্দের পণ্যটি নিজ চোখে দেখে ক্রয় করবেন সেই সুযোগটি লাভের জন্য। আমি যে সময়ের কথা বলছি তখন ইচ্ছা করলেই আমাদের সমাজে মা বোনেরা এখনকার মতো বাজারে যেতে পারত না। তখন আমাদের নগর সভ্যতা এতটা বিকাশমানও ছিল না। আমাদের হাট বাজারের দোকানগুলোর বর্তমান যে চাকচিক্য জৌলুস তখন তা ছিল না বললেই চলে। তখনকার সময়ে বাজারের বাহারি পণ্যের স্বাদ আস্বাদনের জন্য সে যুগে রমণীদের পিতা, শ্বশুর, স্বামী, দেবর বা চাচা মামাদের উপরেই নির্ভর করতে হতো। নিতান্ত পছন্দের পণ্যটি মনের মতো না হলেও তাদের মুখ বুজে মানিয়ে নিতে হতো। গায়ের বধূ, জায়া ও জননীদের চাহিদার প্রয়োজনে লোকায়ত বাংলায় ফেরিওয়ালা ফেরি পেশার উদ্ভব, যা আজ সভ্যতার গতির সাথে তাল মেলাতে না পেরে অস্তিত্ব হারাতে বসেছে। একসময়ে গ্রামেগঞ্জে জিনিসপত্র ফেরি করে বেড়ানোর একটা স্বাভাবিক পদ্ধতি ছিল। এখনও ফেরিওয়ালার কালচার গ্রাম থেকে একেবারে মুছে যায়নি, তবে ফেরি করার জিনিসপত্রে কিছুটা পরিবর্তন এসেছে। সেই ছোটবেলায় দেখেছি ফেরির মালামাল পোটলায় বেঁধে সেই পোটলা পিঠে বহন করে গ্রামেগঞ্জে ফেরি করে বেড়াতেন ফেরিওয়ালারা। তাদের ফেরির মূল বিক্রির বিষয় ছিল মহিলাদের লেস, ফিতা, চুড়ি, আলতা, কানের দুল, শাড়ি, ব্লাউজ, পেটিকোট ইত্যাদি। এছাড়াও মাটির তৈজসপত্র যেমন অ্যালুমিনিয়াম, চীনামাটি ও প্লাস্টিকের সামগ্রী। আরও ছিল বাদাম, বুট, কুকিজ, কটকটি, শনপাপড়ি, হাওয়াই মিঠাই। এরপরে আসলো আইসক্রিম, যা গ্রামে গ্রামে ফেরি করে বিক্রি করত ফেরিওয়ালারা। গ্রামে যাতায়াত ও মহিলাদের কাছে বাকিতে মাল বিক্রি করতেন তারা, যে কারণে এক এক ফেরিওয়ালার বাধা ক্রেতা তৈরি হয়ে যেত, কারণ ফেরিওয়ালারা গ্রামের মহিলাদের কাছে বাকিতে পণ্য বিক্রি করতেন। এরপরে তাদের নির্ধারিত দিনে যখন সে আবার মালামাল নিয়ে ওই গ্রামে যেতেন তখন তার সেই বাকি টাকা আদায় করে নিতেন। আমি 80 ও 90 দশকের কথা বলছি। তখনও গ্রামের ঘরে ঘরে সেলাই মেশিন আসেনি। 2-1টি বনেদি পরিবার বাদে আমাদের মা বোনেরা সুই সুতো হাতের নিপুণতা দিয়ে ফুটিয়ে তুলতেন। তখন জামা কাপড়, ব্লাউজ, পেটিকোট তৈরি করে দিতেন বাজারের দর্জি বা খলিফারা।
এখন অবশ্য গ্রামে কিছু কিছু মহিলারা সেলাই মেশিনের সাহায্যে সেলাইয়ের কাজ করেন, বিধায় গ্রামে এখন আর আগের মতো ব্লাউজ পেটিকোট কিংবা বাচ্চাদের পোশাক আশাক ফেরি করে বেড়ানোর বিষয়টি তেমন চোখে পড়ে না। তাই তো এক সময়কার নামি দামি জনপ্রিয় ফেরিওয়ালার কদর হারিয়ে বেকার দিন কাটাচ্ছে অথবা পেশা পরিবর্তন করে নিচ্ছে। তবে ফেরি পেশাটি এখনও সম্পূর্ণরূপে হারিয়ে যায়নি। আগে যেখানে গাইড বা পোটলার ভেতরে কাপড় চোপড় বেঁধে নিয়ে কাঁধে করে গ্রামে গঞ্জে ফেরি করে বেড়াতে হতো, এখন সেখানে নতুনত্ব এসেছে ভ্যান গাড়ি, সাইকেলে কিংবা কেউ কেউ মোটর সাইকেলে বা অটোরিকশায় মালামাল বেঁধে নিয়ে জিনিসপত্র নিয়ে গ্রামে ফেরি করে বেড়ান। গ্রামে গঞ্জে আগে যেখানে মহিলাদের শাড়ি চুড়ি ব্লাউজ পেটিকোট আলতা লিপস্টিক এগুলো বিক্রি হতো, এখন সেখানে এসেছে আরও উন্নত মানের কিছু জিনিসপত্র। এখন গ্রামে গঞ্জে ফেরি করে বেড়ানোর বিষয়টি আগের মতো আর কষ্টসাধ্য নেই। আগে গ্রামে গঞ্জে ভালো রাস্তা ছিল না, মাঠের ভেতর দিয়ে চিকন আল কিংবা সরু রাস্তা, যেগুলোকে গ্রামে মালি বলে, সেসব রাস্তা দিয়ে হাঁটতে হতো। অনেকেই দূরত্ব কমানোর জন্য কাঁচা রাস্তা দিয়ে না হেঁটে মাঠের ভেতর দিয়ে হেঁটে এ গ্রামে ও গ্রামে যাতায়াত করতেন। কিন্তু এখন গ্রামের প্রত্যন্ত এলাকায় রাস্তাও পাকা হয়ে যাওয়ায় এখন আর হেঁটে হেঁটে কেউ ফেরি করেন না। এখন ফেরিওয়ালার বাহন হলো সাইকেল কিংবা ছোট রিক্সার মতো ভ্যান। মূলত গ্রামে গঞ্জের মোড়ে মোড়ে এখন এখানে সেখানে ছোটোখাটো দোকান এবং চায়ের দোকান বা টি স্টলে বসে যাওয়ায় দ্রব্য ফেরি করে বেড়ানোর বিষয়টি এখন কমে গেছে। এখন গ্রামের মোড়ে মোড়ে সমস্ত রকমের জিনিস পাওয়া যায়, চকলেট বিস্কুট থেকে শুরু করে সুই সুতো এমনকি গ্রামের কাঁচামালও পাওয়া যায় ছোটোখাটো এইসব দোকানে। সময়ের প্রয়োজনে আমাদের সভ্যতার বিকাশমান ধারায় ফেরি বা ফেরিওয়ালা পেশায় সৃষ্টি হয়েছিল, বর্তমানে কদর হারালেও একদম হারিয়ে যায়নি। সেই অতীতের ইতিহাস বলার জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস। আসসালামু আলাইকুম, আমি মৌলি। ক্রাফটি কিক পরিবারে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের আজকের চিত্রাঙ্কনের বিষয় গ্রামীণ ফেরিওয়ালা। 5 ইঞ্চি বাই 5.5 ইঞ্চি সাইজের একটা পেপারে আমাদের সকলের প্রিয় গ্রামীণ এই চরিত্রটি তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। সবুজে ঘেরা গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে যাওয়া এই গ্রামীণ ফেরিওয়ালার দৃশ্যটি আঁকতে আমি ব্যবহার করেছি সুপিরিয়র রেড ওয়াটার কালারটি। ছোটবেলায় শ্রদ্ধেয় শিল্পী শ্যামল মিত্রের একটা গান শুনতাম, আমার এই ছোট্ট ঝুড়ি এতে রাম রাবণ আছে, দেখে যা নিজের চোখে হনুমান কেমন নাচে। এই সুযোগ পাবে না আর, বলো ভাই কি দাম দেবে, পুতুল নেবে গো পুতুল। আমার খুব পছন্দের একটি গান। ছবিতে আঁকতে আঁকতে এই গানের এই কথাগুলোর সাথে কোথায় যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিলাম বারবার। লাগবে না কি চুড়িমালা ফিতা বা এই কটকটি, এই সম্পাপড়ি, এই হাঁকগুলো শোনেননি এমন গ্রামের কোনো মানুষ আছে কি না আমার জানা নেই। এগুলো শুধু হাঁক না, এগুলো হচ্ছে গ্রাম বাংলার মেয়ে বউ বাচ্চাদের কাছে হ্যামিলিনের বাঁশি সুরের চাইতেও বেশি কিছু, বেশি আকর্ষণীয়। সত্যি গ্রামের ফেরিওয়ালারা এমনভাবেই গ্রামের বাচ্চা কাচ্চা মা বোনেদের কাছে নামমাত্র দামে তাদের পছন্দের জিনিসগুলো বিক্রি করত। অনেক মা বোন বা বাচ্চারা টাকার বদলে ঘরে থেকে চাল ডাল বা ভাঙা লোহা লস্করের বিনিময়েও ফেরিওয়ালার কাছে থেকে জিনিস কিনত। সারাদিনের ফেরি শেষে ক্লান্ত শ্রান্ত এই মানুষগুলো যা কামাই করত তা দিয়েই খুব যত্ন করে তাদের সংসার চালাতো। কালের বিবর্তনে আর আধুনিকতার ছোঁয়ায় এই মহান পেশাটি আস্তে আস্তে হারাবার পথে পা বাড়ালেও আমাদের শৈশবের স্মৃতিতে তারা আজীবন ভর থেকে যাবে আমাদের ফেরিওয়ালা হয়ে। কুর্নিশ জানাই তোমায় ফেরিওয়ালা, সাথে থাকবার জন্য এবং পুরো ভিডিওটি এত মনোযোগ দিয়ে এতক্ষণ ধরে দেখবার জন্য আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে অন্য কোনো নতুন কাজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।